সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আসলে প্রতিদিনই নতুন 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 খবর বের হচ্ছে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে, স্পেশালি সেটি মেডিকেড জড়িত হোক, IRS হোক, অথবা ইমিগ্রেশন ব্যাপার তো চলছেই, আইসের রেইড এটি অব্যাহত আছে। এখন কথা হচ্ছে, বেশ কিছু ভুল ধারণা আছে আমাদের মধ্যে অনেকের, যেরকম যদি আপনার আপনাকে জিজ্ঞাসা করেন আপনি কী করবেন, স্পেশালি আপনি যদি গ্রিন কার্ড থাকে, ওয়ার্ক পারমিট থাকে এবং আপনি যদি কিছু না থাকে আপনি কী করবেন, সেটি রাস্তায় হতে পারে, অথবা এমনও হতে পারে যে আপনার বাসায় এসে নক করলো, তাহলে আপনি কী করবেন। এবং গ্রিন কার্ড নিয়ে বেশ কিছু ভুল ধারণা আছে অনেকের মধ্যে। অনেকে মনে করেন আমার গ্রিন কার্ড আছে, আমি যে কোনো জায়গায় যখন তখন যেতে পারবো, যতদিন ইচ্ছা থাকতে পারবো। একটি সাধারণ ধারণা হলো যে আমার গ্রিন কার্ড নিয়ে নেওয়ার কোনো কারণ নেই। আসলে কি তাই? এই সমস্ত বিষয়ে আলোচনা করবো, এবং আলোচনায় আজকে আমার সাথে স্টুডিওতে হাজির হয়েছেন অ্যাটর্নি মীর মিজান। স্বাগত জানাচ্ছি আপনাকে সময় করে আসার জন্য। সময়টা খুব অনিশ্চয়তায় ভরপুর এখন যে সময়টি চলছে, স্পেশালি আপনি যদি ইমিগ্রেন্ট কমিউনিটির হয়ে থাকেন, আপনি যদি আপনার কোনো কেস বিচারাধীন থেকে থাকে, আপনি যদি গ্রিন কার্ড নিয়ে প্রায় যাওয়া আসা করছেন দেশের বাইরে, এবং এটি আপনার আসলে একটি কাজের মধ্যে পড়ে গেছে, আপনি প্রায় দেশের বাইরে থাকেন আবার চলে আসেন, এটি একটি ব্যাপার আছে। এই ব্যাপারটিও আলোচনা করব। আরেকটি ব্যাপার হচ্ছে, অনেকেই অনেক রকম কথা বলে থাকে যে আইস যদি আপনাকে থামায়, আপনি কোনো কিছু দেখাবেনই না, আপনি বলবেন যে আমার রাইট আছে, আমি কিছু বলবো না। আবার অনেকেই বলছেন না, আপনার যদি কাগজপত্র থেকে থাকে, যেটা আছে সেটি দেখান, অসুবিধা নেই। এটি একটি ব্যাপার। আসলে আমি এখান থেকে শুরু করতে চাই, আসলে এটি কিভাবে হ্যান্ডেল করা উচিত, এটি একটি প্রশ্ন। দ্বিতীয়টি, আসলে আমাদের করণীয় কি এই মুহূর্তে ইমিগ্রেন্ট কমিউনিটি যারা আছেন, এটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করবো কিছুক্ষণের মধ্যেই, কিন্তু আপনি শুরু করুন। ধন্যবাদ। একটু আগে আমাদের যে ইঞ্জিনিয়ার এক ভাই, রফিক ভাই এখানে ছিলেন। জি। তো উনি আমাকে এরকম বলছিলেন যে একটা আতঙ্ক বিরাজ করছে ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে, এবং এখান থেকে পরিত্রাণের উপায়টা কি, এটাকে কিভাবে আতঙ্কটা, ভয়টা কমানো যায়। হ্যাঁ। তো সেখানে আমার যে বক্তব্য, আমি এখন না, গতকাল না, গত 26 বছর ধরে, প্রায় 26 বছর ধরে আমি এখানে অ্যাটর্নি, এখানে জুরিস ডক্টর ডিগ্রি করে, এক চান্সে বার পাস করে। তো আমি এখানে প্রতিনিয়ত মানুষজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়। তো রিসেন্টলি আমি যা দেখছি, প্রত্যেকের কিছু না কিছু করণীয় আছে। কথা হচ্ছে আপনি সেটা করছেন কিনা। হ্যাঁ, তো আপনাদের অনেকেরই অনেক ধরনের রিকোর্স আছে, যাদের সমস্যা আছে, তো আপনারা সেই ব্যাপারে কিছু একটা করেন। আপনাদের যাকে পছন্দ তার কাছে যান। এলাকার যেই মুরব্বী মানুষটা আছে, ফ্যামিলির মধ্যে অনেকেই মানে জ্ঞানী লোক আছে, বা আপনারা আগে এসছেন, জাস্ট কথা বলা শুরু করেন। উকিল মুক্তার তো পরের কথা, আগে জাস্ট একটা বন্ধুর সাথে, একটা মুরব্বীর সাথে একটু পরামর্শ করুন। জি। তো তখন একটা হয়তো কিছু একটা পথ বাতলাবে। হ্যাঁ, কারণ আপনার জীবনের সাথে অনেকের বিষয় জড়িত। আপনার স্পাউস আছে, বাচ্চা কাচ্চারা আছে, হ্যাঁ, দেশে অনেকে আপনার জন্য অপেক্ষা করছে বিভিন্নভাবে। ফলে আপনার যে কোনো মানে কি বলবো, যে আপনি যে কোনো অ্যাকশন নিচ্ছেন না, সেটার জন্য কিন্তু শুধু আপনি না, আপনার পরিবারের অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে। আচ্ছা, আরেকটা কথা যেটা আপনি বললেন, যে আইস যদি আপনাকে, মানে গভর্নমেন্ট এজেন্সি থামালো, ধরেন গ্রেফতার করেন, আপনাকে থামালো, এবং সেটি প্রথমে হয়। হ্যাঁ, তো যদি এরকম থামায়, আপনি কোঅপারেট করবেন। হ্যাঁ, আপনার কিছু জিনিস বুঝতে হবে। আপনি এখানে যদি জন্ম না নিয়ে থাকেন, একবার একটা মুভিতে বলতেছিল, উই আর অল জাস্ট ভিজিটার্স ইফ ইউ আর নট বর্ন হিয়ার, এ ধরনের একটা মুভিতে বলতেছিল। ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিক্যালি আই কুড ডু দ্য ম্যাথ ফর ইউ, আই কুড ডু দ্য ক্যালকুলেশন ফর ইউ। একটু সাবধানে থাকেন। হ্যাঁ, যতই শোনা যায় যে এই দেশ ইত্যাদি 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 অনেক কিছু, জাস্ট কোঅপারেট করেন। তার মানেই আপনার ডিগনিটিকে আপনার বেঁচে দিতে হবে না। আপনার ফোনের মধ্যে আজকাল অনেক কিছু ছবি তুলে রাখা যায়।
হ্যাঁ, আপনি ওগুলো একটু ছবি তুলে রাখেন, আপনার একটা গ্রিন কার্ড আছে। হ্যাঁ, আমি তো পাসপোর্ট নিয়ে ঘুরি না, হ্যাঁ। সে হ্যাঁ, কিন্তু যার যা কাগজপত্র আছে আপনি একটু পরে জমিয়ে রাখেন, এবং এমনভাবে রাখেন যাতে সাথে সাথে দেখানো যায়। হ্যাঁ। আচ্ছা, এবং আমি মনে করি পারলে দুই একটা কাগজ হার্ড কপি রাখেন, ওগুলা খুঁজবেন, ওই যে আপনি যেই নার্ভাস হয়ে যাবেন, এটা হবে সেটা হবে, এই করতে করতে বলবে যে মানে সব মানে গুলি মারো, গাড়িতে উঠো, হ্যাঁ, গাড়িতে উঠো। সেটাই। তো এই যে জিনিসটা, এর থেকে আপনি দুই একটা কাগজ আপনার যেগুলো আছে, যেমন আপনার ওয়ার্ক পারমিট আছে, আপনি অ্যাসাইলাম সিক করেছেন, ওইটার কাগজটা আছে, আপনি B2 ভিসা এসেছেন, আপনার I-94 এটা অনলাইনে বের করা যায়, ওই কাগজটা নিয়ে আপনি 6 মাসের জন্য বেড়াতে যাচ্ছেন, ইউ আর টুরিস্ট, দে শুড রেসপেক্ট ইউ। আপনি এখানে আসছেন, আপনি খরচ করতেছেন, আপনি জিনিসপত্র দেখতেছেন, টাইম স্কোয়ার দেখবেন, কিন্তু এতে তো আমেরিকান গভর্নমেন্টেরও লাভ হচ্ছে। সুতরাং আপনার ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আপনি বরং একজন সম্মানিত মানুষ এখানে, আপনি ওই কাগজটা সাথে রাখেন। ভেরি গুড। আপনি দুটি কথা বলেছেন, আমি একটু ভেঙে বলবো। জি জি, যদিও আপনি খুব প্যাসিভলি বলেছেন, প্রচ্ছন্নভাবে বলেছেন। সেটি হচ্ছে, ইফ ইউ আর নট হোয়াইট ইউ শুড কিপ ইউর পেপারস উইথ ইউ। আমি বলছি, আমাকে মানে সংশোধন করে দিবেন প্লিজ। সেকেন্ড হচ্ছে, আপনার ছবি, আপনার ড্রাইভার্স লাইসেন্স হতে পারে, সোশ্যাল সিকিউরিটি হতে পারে, আপনার গ্রিন কার্ডের ছবি হতে পারে, ওয়ার্ক পারমিটের ছবি হতে পারে, আপনার ফোনে রাখবেন। কিন্তু উনি যেটি বলছিলেন যে এমনভাবে রাখবেন যাতে সাথে সাথে খুঁজে পাওয়া যায়। দেখা গেল আপনি শুধু স্ক্রল করছেন আর স্ক্রল করছেন আর স্ক্রল করছেন। আপনাদের অনেকেরই মনে থাকার কথা, মেয়েদের ব্যাগে অনেক কিছু থাকে। যদি বলেন যে আমার ফোনটা দাও তোমার ব্যাগ থেকে, তখন দেখবেন যে এই 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 ফোনটা খুঁজে পেতে সারা ব্যাগ খোঁজা হচ্ছে, কিন্তু ফোনটা পাওয়া যাচ্ছে না। নট লাইক দ্যাট। ওকে। আচ্ছা, প্রথম টার্গেট যারা, হ্যাঁ, প্রথম টার্গেট যারা ডিপোর্টেশন অর্ডার আছে, এদের মধ্যে বিভিন্ন ভাগ আছে। তাদের মধ্যে একটা গ্রুপ আছে, তাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, রাইট। তো ওনাদেরকে প্রথম টার্গেট যাদেরকে বের করে দেওয়া হয়, এই যে শেকল টেকল দিয়ে শোনেন যে এরকম নিয়ে যায়, এরা মানে কনভিক্টেড ক্রিমিনালস। মিনিং নট অনলি ক্রিমিনাল কেস আছে, দে আর অলরেডি কনভিক্টেড, রায় হয়েছে তাদের বিপক্ষে। আমি এই গত কিছুদিনের মধ্যে কিউবান এক লোক 13 বছর জেল খাটছে, তারপরেও তাকে কিছু করা যায়, তার জন্য কিছু করা, তার মেয়ে সিটিজেন, হ্যাঁ, কিছু করা যায় কিনা, এই যে ব্যাপারগুলো, এই ধরনের যে অনেকেরই এই ধরনের যাদের ক্রিমিনাল রেকর্ড আছে, তারা হচ্ছে প্রথম টার্গেট। এবং এখানে আমি একটু কথা বলে নেই, আপনার যদি গ্রিন কার্ডও থাকে, গ্রিন কার্ড হয়ে গেছে, কিন্তু আপনি এমন কোনো অপরাধের সাথে জড়িত যেটার জন্য 1 বছর বা তার বেশি সাজা হতে পারে, এটা বলে এগ্রাভেটেড ফেলোনি, হ্যাঁ, এবং অনেক মিসডিমিনার কেসও আছে এর মধ্যে পড়ে, তাহলেই আপনি ডিপোর্টেবল। আপনি যতই গ্রিন কার্ড হোক, আপনার গ্রিন কার্ড নিয়ে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে। সুতরাং একটু সাবধানে থাকা। ওকে, খুব ইম্পর্টেন্ট। মোহাম্মদ ওয়ালিউল ইসলাম বলছে, অনেকদিন পরে দেখলাম। ধন্যবাদ অনেকদিন পরে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। ক্রিমিনালিটি থাকলে, কনভিকশন থাকলে, 1 বছরের উপর এরকম সাজা হয়, অ্যাগ্রিভেটেড ফেলানির কথা যেটি বললেন, তাহলে সম্ভাবনা আছে যে আপনার গ্রিন কার্ডে আপনি হারাতে পারেন। এই সম্ভাবনা আছে, নট গ্যারান্টিড। এটা অনেক সময় ডিসক্রিপশনের উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি আসছি সে প্রসঙ্গে। আমাদের সাথে অনেকে আছেন ফোনে, আমি কয়েকটি ফোন কল নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি। জি ভাইয়া, ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে আই লাভ ইউ অল TVN 24 নিউজ। ইউ আর ডুইং এ গ্রেট জব ফর আস। এন্ড আমার কোয়েশ্চেন হলো ভাই, আমার অ্যাসাইলামের 82 ডেজ হ্যাজ গান। তো আমি ওয়ার্ক পারমিটের জন্য মানে ওয়েট করছি। এখন অনেকে বলতেছে নাকি ওয়ার্ক পারমিট নাকি যে ডিলে করতে পারে বা নাও দিতে পারে, এই একটা কোয়েশ্চেন। আর আরেকটা কোয়েশ্চেন হলো ওয়ার্কিং উইদাউট ওয়ার্ক পারমিট অর ওয়ার্কিং ইন ক্যাশ will does it consider for a criminal offense? আর এটা কনসিকুয়েন্সটা কি হতে পারে ভাই যদি ক্র্যাক আচ্ছা, করে? দুটি প্রশ্ন। অ্যাসাইলাম করেছেন, এখনো কাগজ পাননি, এটি ব্যাপারে আপনি সন্দিহান। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ক্যাশে কাজ করলে এটা অপরাধযোগ্য কি নয়? জি 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 ভাই। প্রথম কথা হচ্ছে যে এই কথাগুলো আসছে এই জন্য যে গত ফার্স্ট টার্মে, ট্রাম্প সাহেবের ফার্স্ট টার্মে যখন উনি আসলেন, মানে একটা সময় তো ছিল
আর্লি 90s আপনি অ্যাপসালাম অ্যাপ্লিকেশন, একটা ফিঙ্গারপ্রিন্টের কাগজ, আর একটা ওয়ার্ক পারমিট, এগুলা প্লাস I-131 অ্যাডভান্স পেরোল, এগুলা দিয়ে একসাথে ফাইল করে দিতেন এবং কিছুদিনের মধ্যে চলে আসতো ওয়ার্ক পারমিট। তো যাই হোক, এখন যেটা হচ্ছে 6 মাস পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদিও বলা আছে আপনি 150 দিন পরে শুরু করতে পারেন, কিন্তু মনে রাখবেন যখন ফাইলটা ধরলো তখন যদি 6 মাস না হয় তাহলে এটা ডিনাইড হয়ে যাবে, গেল। তো এখন কিন্তু গতবার ট্রাম্প সাহেব আসার পরে এটাকে 1 বছর করে দিয়েছিল, যে 1 বছর পরে অ্যাপ্লাই করতে পারবে, এবং তারা এটা পারে। হ্যাঁ, তো ফলে যদি এই যে আপনার এই দেরির ব্যাপারটা, দীর্ঘায়িত হওয়ার ব্যাপারটা যদি এরকম হয় যে 1 বছর বা হুনোজ আরো কি আসতেছে, হ্যাঁ, যদি হয়, যেটা হয় নাই, এখনো হয় নাই, মনে রাখবেন, যদি যদি এরকম হয় তখন এটা ডিলে হতে পারে, এগুলো একটা। আচ্ছা, আরেকটা জিনিস কি বললেন, আপনি অ্যাসাইলাম সিক করেছেন, মিনিং আপনার একটা অ্যাসাইলাম রিসিট, মানে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের রিসিট নোটিশ আছে, এইটার হার্ড কপি করেন। একটা তো আছে ছবি তুলবেন, একটা হচ্ছে হার্ড কপি করেন, পকেটের মধ্যে রেখে দেন, গেল। আপনাকে ধরা হলো, আপনি ওয়ার্ক পারমিট আসে নাই কিন্তু কাজ করতেছেন, কি আপনি ওই যে বললেন যে ক্যাশে কাজ করতেছেন, যদি আপনি অনুমতি ছাড়া কাজ করেন, আপনার শাস্তিটা হচ্ছে আপনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে নিয়ে যাওয়া যায়। এতে খুব একটা কি ভয়ের ব্যাপার আছে? দ্য আনসার ইজ নো। আপনি তো আলটিমেটলি সেখানেই যেতে চাচ্ছেন, আপনি অ্যাপ্লাই করেছেন, তারপরে একটা সময় ইন্টারভিউ হবে, এবং যারা ওই ইলিগালি এসছেন তারা প্রথম থেকেই ওই ডিপোর্টেশন প্রসিডিংসে আছেন। তো ফলে আপনি মানে এই যে যাদের দেরি হচ্ছে, 10 বছর হয়ে গেছে এখন ইন্টারভিউ হয়নি, তাদের তো আরো ভালো হলো, তারা তাড়াতাড়ি করে তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হবে। কিন্তু এটা বলাটা এই জন্য আমি বললাম, কেউ বিশ্বাস করবে না যে আপনি কাজ টাজ করেন না। নাহলে আপনি কি করেন? ড্রাগের ব্যবসা করেন, মারামারি করেন, ডাকাতি করেন, এর থেকে খাইটা খান, শুধু ট্যাক্সটা দিবেন। যদি আপনি এইখানে থাকেন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, আপনি কাজ শুরু করে দেন আল্লাহর নামে। কেন বললাম? ওইটার জন্য যদি এরকম কিছু হয়, অ্যাটলিস্ট আপনার মানে যদি ট্যাক্স দেওয়া থাকে, তাহলে মানে যদিও এটা ইলিগাল, কিন্তু অ্যাটলিস্ট আপনি খেটে খাচ্ছেন, ড্রাগের ব্যবসা করতেছেন না, মারামারি করতেছেন না, চিন্তাই করতেছেন না। এই হচ্ছে কথাটা। কথাটা কি আপনি, আশা করি আপনি বুঝবেন, ইলিগাল কাজ করা উচিত, দা আনসার ইজ নো। কিন্তু কথা হচ্ছে যে মন্দের ভালো, যদি অন্তত কাজ করেনও কিন্তু খেটে খাচ্ছেন, ট্যাক্সটা দিবেন। ভেরি গুড, ধন্যবাদ। আমি একটি ছোট্ট প্রশ্নের খুব দ্রুত উত্তর দিব। এটি আপনি Please, please. এবং It's your program. আই হ্যাভ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনার জন্য। হ্যাঁ, সো আলমগীর জনি বলছেন আপনার কথার পরিপ্রেক্ষিতে যে এত কিছু আইডিজ, কিছুক্ষণ আগে যেটি আপনি বলছিলেন যে রাখতে হবে, আপনারাও যদি মনে করেন এত কিছু সাথে রাখতে হবে, তাহলে তো সৌদি আরব, মালয়েশিয়া হয়ে গেল, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আপনার জন্ম তারিখ বললেই তো সবকিছু অবগত করা যাবে, কেন এত কিছু বহন করতে হবে? ভেরি সিম্পল, আপনি যদি দাবি করে থাকেন আপনি আলমগীর জনি, আমি কিভাবে জানবো আপনি আলমগীর জনি? ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ফটো আইডি, আপনার সাথে না থাকতে পারে, আপনার ফোনে থাকতে পারে, সিম্পল জিনিস। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনার সাথে যখন এগুলো থাকবে না, আপনি কিন্তু আমার তালিকায়, আমি যদি আইস অফিসার হয়ে থাকি, আমার তালিকায় আমি বলবো একে গ্রেফতার করতে হবে, পরে দেখা যাবে কি হবে। কাজেই বুঝে নেবেন বাকিটা, ইচ্ছে করে বিপদে পড়ার কোনো মানে নেই। আমরা গ্রিন কার্ড বাতিল হওয়ার কয়েকটি কথা বলছিলাম। একটি ইম্পর্টেন্ট, আপনি অলরেডি গুরুত্বপূর্ণ ব্যাপার ডিসকাশন করেছেন, যে ক্রিমিনালিটি এবং কনভিকশন থাকলে আপনার গ্রিন কার্ড চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি আরেকটি ফোন কল নেব, কিন্তু তার আগে প্রশ্নটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। যাদের ডোমেস্টিক ভায়োলেন্স আছে তারাও কি এই পর্যায়ে পড়ে যাবেন কিনা, সেই প্রশ্নটি থাকলো আপনার কাছে, কিন্তু এটা আমরা আলোচনা করব একটি ফোন কল নেওয়ার পরে। কে আছেন আমাদের সাথে ফোন কলে? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। জি ভাই, আমার একটা প্রশ্ন। আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমার অ্যাড্রেস হচ্ছে নিউ ইয়র্কে। আমি এখন আউট স্টেটে কাজ করি, এটা আমার কোনো সমস্যা হবে কিনা? কিসে কাজ করেন? চেকে? জি না, আমি আউট স্টেটে কাজ করতেছি, ক্যাশে কাজ করি। আউটার স্টেট, ওকে ওকে, হ্যাঁ ওকে। আপনার আমার কোনো সমস্যা হবে কিনা? জি, আপনি যেই জায়গায় সপ্তাহে 5 দিন ঘুমান, আপনি সেখানে থাকেন। এই হচ্ছে ইমিগ্রেশনের আইন, যে আপনি কোথায় থাকেন, এবং আপনি সেটা বলেছেন। হ্যাঁ,
যে আপনি এখানে থাকেন, সেই জন্য তো আপনার কেসটা নিউ ইয়র্কে, কিন্তু আপনি কাজ করেন আরেক জায়গায়, মানে আপনি বুঝতেই পারতেছেন যে এখানে আপনি যে একটা ইনকনসিস্টেন্সি আছে, মানে সোজা কথা মিথ্যা কথা বলা আর কি। হ্যাঁ, তো আপনি নিজেই জানেন এটার উত্তরটা। হ্যাঁ, ধরা না পড়লে ফাইন, কিন্তু ধরা আজকে না হয় পড়লেন না, আপনি যখন যে W-2টা দিবেন, হ্যাঁ, বা আপনার সোশ্যাল সিকিউরিটি দিয়ে বের করা যায় আপনি কখন কোথায় কি, আপনি গাড়িতে তেল ভরতেছেন, দোকানে বিস্কুট কিনতেছেন, এই যে জিনিসগুলা আপনি নিজেই জানেন। এখন এটা আপনার সিদ্ধান্তের ব্যাপার, কারণ অল ইউ হ্যাভ টু ডু, এবং যেটা রিকোয়ার্ড, আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ হয়, ক্যাপিটাল A ক্যাপিটাল R ফর রবার্ট ড্যাশ 11 এর একটা ফর্ম আছে, আপনি অনলাইনে এটা ফিল আউট করবেন, তারপর প্রিন্ট আউট যখন বের করবেন একটা দেখবেন রেফারেন্স নাম্বারও আছে, ওইটার উল্টা পাশে বা সেকেন্ড পৃষ্ঠাতে গিয়ে একটা অ্যাড্রেস আছে, সার্টিফাইড মেইল করে পাঠিয়ে দেবেন। তারপরে ওরা আপনার কেস ওই ওয়াহাইওতে ট্রান্সফার করেন না, অ্যালাবামাতে করেন না, নিউ ইয়র্কেই রাখে, সেটা তাদের ব্যাপার। আমি সেদিনও একজনকে নিলাম, সে সত্য কথা বলে দিচ্ছে, আমি বলছি যে সত্য কথা, সে ফ্লোরিডাতে কাজ করে, ফ্লোরিডাতে থাকে, কিন্তু তার অ্যাডজুডিকেট, সে অলরেডি ইন্টারভিউতে গেছে, তখন পাইছে, কিন্তু অফিসারের কাছে ফাইল ছিল, সেটা অ্যাডজুডিকেট করে দিয়ে দিচ্ছে। সুতরাং আপনি নিজের থেকে ক্লিয়ার থাকেন। রাইট, AR-11 ফাইলটি ফিল আপ করে রাখাটা খুবই উত্তম কাজ। 10 দিনের মধ্যে। হ্যাঁ, 10 দিনের মধ্যে। এবং আমি দু একটি কেস জানি যে ইন্টারভিউয়ার এটা তা পছন্দ করেননি যে আপনি আপডেট করেননি, বেসড অন দ্যাট সে লোক বেশ হ্যারাসের শিকার হয়েছেন, জি। এমন কেস কিন্তু আছে। জি। বাট আপডেট করাটা খুবই জরুরি। ডোমেস্টিক ভায়োলেন্স, গ্রিন কার্ড হারানোর ডোমেস্টিক ভায়োলেন্সই হোক, ওই যে তারপরে দোকানে গিয়ে সোজা কথা চুরি করা, শপলিফটিং, খুব সুন্দর শব্দ, হ্যাঁ, কিন্তু সোজা ভাষায় প্রচুর মানুষ আমাদের কমিউনিটির জি আমরা পাই, এক ডোমেস্টিক ভায়োলেন্স, আর এটা হচ্ছে শপলিফটিং, মানে যেটাই হোক, তারপরে কাউরে আপনি মার দিলেন, সোজা কথা, হ্যাঁ, হাতাহাতি হয়ে কিছু গেল। মারামারি করলেন, এই করলেন, চুরি করলেন, গেল, এগুলো সবই ক্রিমিনাল অ্যাক্ট, ঠিক আছে? তো এগুলা দুইটা ভাবে এই জিনিসটা খারাপ। একটা তো হচ্ছে আপনি ওটা একটা ক্রিমিনাল অ্যাক্ট, এবং এটার জন্য কতটুকু শাস্তি হতে পারে, এবং এটা যদি সেকেন্ড টাইম হয় সেটার জন্য কতটুকু শাস্তি হতে পারে, তাহলেই মানে যদি এমন হয় যে আপনি 1 বছর বা তার বেশি সাজা হতে পারে, তাহলে আপনি বিপদে পড়লেন। কিন্তু এছাড়াও আপনাকে যে কোনো গ্রিন কার্ড যদি রাখতে হয় বা সিটিজেনশিপ পেতে হয়, অ্যাসাইলাম পেতে হয়, আপনাকে দেখাইতে হবে যে আপনি এ পার্সন অফ গুড মোরাল ক্যারেক্টার। তো আপনার যতই কম সাজা হোক, আপনার এই যে অ্যারেস্ট, কারণ আপনার একটা মনে রাখতে হবে, নর্মালি আর্টিকেল 3 কোড যেগুলো আছে, সুপ্রিম কোর্ট মানে ইত্যাদি ইত্যাদি, ক্রিমিনাল কোড, এগুলাতে আপনার প্রশ্ন করা যায় না যে আপনি কখনো অ্যারেস্টেড হয়েছেন কিনা, কিন্তু ইমিগ্রেশনে আনটিল ইউ বিকাম এ সিটিজেন এই প্রশ্ন করা যায় এবং আপনাকে উত্তর দিতে হবে। তো ফলে আপনি হয়তো আপনি মানে আমি ম্যাক্সিমাম কি জানি বলে ক্রিমিনাল কেস আমি দেখেছি আমার মানে সামহাও এটা ডিসমিস হয়ে গেছে। ডিসমিসের বিভিন্ন লেভেল আছে, এসিডি আছে, ভায়োলেশন আছে। যেমন আপনি যদি ভায়োলেশন হয়, টেকনিক্যালি ইটস নট এ ক্রাইম, হ্যাঁ, আর নট গিলটি তো আছেই। আচ্ছা, কিন্তু এই যে একটার পর একটা আপনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন, এইটা বাই ইটসেলফ একটা গুড মোরাল ক্যারেক্টারের এগেনস্টে, হ্যাঁ, আপনার মাইনাস পয়েন্ট হিসেবে ধরা হবে। এবং একটা কথা বলে দিচ্ছি, গ্রিন কার্ড পাওয়াটা ইটস নট অ্যান এনটাইটেলমেন্ট, হ্যাঁ, ইটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেস, যেভাবে বলে, discretion। মানে ভিক্ষা না, আপনি ভিক্ষা চাচ্ছেন না, কিন্তু এছাড়া বাকি যত কথা আছে সবই এটার মধ্যে সত্য। ওকে, আমি জানি শুনতে খারাপ লাগবে, অনেকে মনে করেন, আমি অনেকে শুনেছি, আপনি মনে হয় হাজার হাজার বার শুনেছেন, এটা তো আমার রাইট, গ্রিন কার্ড পাওয়া তো আমার রাইট। এটা যে আসলে রাইট না, অনেক বড় একটি ভুল বক্তব্য, সেটা কিন্তু বোঝা দরকার। আমি আপনি যদিও আলাপ করে ফেলেছেন, আমি আর সেখানে যাব না, কারণ আপনি 3টি ব্যাপার উল্লেখ করেছেন যে আমাদের কমিউনিটিতে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স, শপলিফটিং এবং হাতাহাতি, যেটি মানে মারামারিতে জড়িয়ে পড়া, এই কয়েকটি খুব প্রকটভাবে দেখি। তো ওইটি মরাল ট্র্যাপিচুডের মধ্যে পড়ে যায়। তো আমি মরাল ট্র্যাপিচুড আমি যাব না, আর এটি বাদ দিলাম। একজন প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমি আপনাকে দিয়ে দিই। উনি ম্যারিড গ্রিন কার্ড, আমি ধরে নিলাম এটা ম্যারেজ গ্রিন কার্ড হবে বলেছেন, এমডি মোল্লা। 2 বছর পাওয়ার পর রিনিউ করার জন্য কি কি পেপার জমা দেওয়া দরকার একটু জানাবেন। আপনি যখন 2 বছর পরে
মানে 1 বছর 9 মাস পরে আর 2 বছর শেষ হওয়ার আগে আপনাকে জয়েন্টলি একটা অ্যাপ্লিকেশন করতে হবে ওই কন্ডিশনটা রিমুভ করার জন্য। এগুলো একটা, যে আপনারা দুইজন একসাথে থাকেন, আপনাদের বোনাফাইড ম্যারেজ আছে, ঠিক যেভাবে করে ওই নন ইমিগ্রেন্ট থেকে ইমিগ্রেশনে যাওয়ার জন্য যে এই যে ম্যারেজ বাই যে I-130 যে পিটিশনটার যে অ্যাডজুডিকেশন যেই প্রসেস, অনেকটা এই ধরনের করে তারা আবার দেখে যে আপনাদের বিয়েটা সঠিক ছিল কিনা। হ্যাঁ, ফলে বোনাফাইডনেস অফ দ্য ম্যারেজ, একসাথে থাকেন, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে, জয়েন্ট ট্যাক্স রিটার্ন আছে, ইত্যাদি ইত্যাদিও যেই ব্যাপারে কি জানি বলে লাইফ ইন্স্যুরেন্স আছে, সেটা টার্ম লাইফ ইন্স্যুরেন্স হতে পারে। আপনি এটা যারা ইন্স্যুরেন্সের প্র্যাকটিস করেন ওনাদের সাথে আলাপ করে নেবেন যে কোনটা আপনার জন্য ভালো গেল। তো এই যে জিনিসগুলো আছে এইগুলো একটা, কিন্তু আমাদের কাছে তো মানুষের ওই সাধারণভাবে হলে যায় না। হ্যাঁ, তো অনেকেরই আছে এর মধ্যে সমস্যা হয়ে যায়, যেমন অনেকের ডিভোর্স হয়ে গেছে, তখন কি হবে? তখন যে জিনিসটা হবে, আপনার ডিভোর্সটা পুরো কমপ্লিট হতে হবে, মানে জাস্ট ফাইল করেছেন তাইলে হবে না, মানে ডিভোর্স ডিক্রিটা থাকতে হবে আপনার ডিগ্রি কাছে। যেমন জাজ সাইন করছে তা তো হবে না, এটা কাউন্টি ক্লার্ক ফাইল করতে হবে। মোট কথা হলো এটার ফাইনাল যখন আপনি এটা পাবেন এটা, আর দেখাতে হবে যে ফাইন আপনাদের ডিভোর্স হয়ে গেছে, আর দুঃখজনক কিন্তু গেল, কিন্তু আপনার বিয়েটা শুরু হয়েছিল সুন্দরভাবে, আপনার ট্যাক্স রিটার্ন আছে সব, মানে জয়েন্ট ব্যাংক, আর জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট মানে ওই 100 টাকা রেখে দিলেন বাস ওইটাই জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, এসব না, যত ক্রেডিট কার্ড বিল আছে যত কিছু আছে সব ওইটা দিয়ে দিবেন, যত বিল ট্রানজ্যাকশন থাকতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ অ্যাকাউন্ট উইথ ট্রানজাকশনস। জি, ওকে, আমি বেশ কিছু প্রশ্ন দেখছি, কিন্তু আমাদের ফোনে আছেন অনেকে, আমি একটু চলে যাব। আপনার দুটি ব্যাপার আমি একটু বলে দিতে চাই। খালেদ মাসুম, এটি ট্যাক্সেশনের অনুষ্ঠান নয়। আগামীকাল ট্যাক্সেশনের লোকজন থাকবেন, সার্টিফাইড সিপিএ, আপনি প্রশ্নটি সেখানে করবেন। আরেকটি হচ্ছে বৃষ্টি সুলতানা আখি, গ্রিন কার্ড নিয়ে এখন আমেরিকার বাইরে যাওয়া কি কোনো সমস্যা? না, যাওয়া কোনো সমস্যা নয়, 180 দিনের মধ্যে চলে আসবেন। এর বিস্তারিত মীর মিজান কিছুক্ষণের মধ্যে আলোচনা করবেন। আমি চলে যাব ফোনে। কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলতেছি স্ট্যাটেন আইল্যান্ড থেকে। আমি কল করছি, আমি 2020 সালে আমেরিকাতে আসছিলাম বাই রোডে মেক্সিকো দিয়ে। 2022 সালে আমি একটা দোকানে কাজ করতেছি স্ট্যাটেন আইল্যান্ড ফেরি টার্মিনালে। পরে একটা হোমলেসের সাথে আমার ঝগড়া হয়েছিল। পরে ঝগড়া হওয়ার পরে আমার কোর্টে যাওয়ার পরে আমার আপনার কেসটা ডিসমিস করে দেয় এবং সিল করে দেয়। এবং ওর 2 মাস পরে 22 সালের নভেম্বরে আমার ফাইনাল হিয়ারিং ছিল। ফাইনাল হিয়ারিং এর দিন আমি ফাইনাল হিয়ারিং এর দিন আমি উইন করছিলাম। জজ আমার জিজ্ঞেছিল ইউএন অ্যারেস্টেড হিয়ার, তো আমি বলছি ইয়েস আমি অ্যারেস্টেড ছিলাম। তো পরে আমার লয়ারের কথাগুলো শুনেছিল, তো জজ আমার অ্যাসাইলাম গ্যারান্টেড করছে। এখন আমি 23 সালে 1 বছর পরে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করছি। এখন আমার গ্রিন কার্ড অ্যাপ্লাই করার পরে রিসিভ লেটার আছে, ওয়ার্ক পারমিট, ট্রাভেল ডকুমেন্ট, গ্রিন কার্ড তিনটা একসাথে অ্যাপ্লাই করছি। তো ওয়ার্ক পারমিট আসছে, কিন্তু ট্রাভেল ডকুমেন্ট আপনার জুরিসডিকশনে আছে। এটার মিনিংটা কি এটা আমি বুঝতে পারতেছি না। আর আমাদের কোনো টার্মটা কি আসলে কোনো সমস্যা হবে কিনা এটা জানার জন্য। ধন্যবাদ আপনাকে। ওই যে I-131 যেই পিটিশনটা করেছেন, যেটা পেন্ডিং আছে এখনো, সেটা একটা মাল্টিপারপাস, মানে বিভিন্ন কারণে এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনি যেটার জন্য করবেন ওটা হচ্ছে ট্রাভেল ডকুমেন্টের জন্য, যদি করে থাকেন তাহলে পাবেন যে আপনার অ্যাসাইলাম আছে, এখনো গ্রিন কার্ড হয়নি, এবং আপনি যে নিজ ভূমে, মানে আপনি যদি সে বাংলাদেশের হয় বাংলাদেশ ছাড়া অন্যখানে যেতে পারবেন, কিন্তু ইট ইজ নট যে ওই I-131 দিয়ে অ্যাডভান্স প্যারোলেরও অ্যাপ্লিকেশন করা যায়। ওইটা যদি করে থাকেন অ্যাসাইলাম পাওয়ার পরে, তাইলে আপনি এটা ভুল করেছেন। তো ওইটা আমি জানি না যে আপনি কোথায় ওই দাগ দিয়েছেন বা কোথায় মানে কিভাবে করেছেন, এই জিনিসটা একটা পার্থক্য আছে যে আপনি কি চাচ্ছেন আর কি। হ্যাঁ, তো ওইটার জন্য হয়তো একটা সমস্যা হয়েছে আর কি। আর যদিও আপনি অ্যারেস্টেড হয়েছেন সেটাই শেষ কথা না, এটা দেখা গেল যে বললেন যে ডিসমিস হয়ে গেছে, তো তাহলে তো হলোই, এগুলো একটা। আচ্ছা, যদি ভায়োলেশন এটা আমরা কমায় নিয়ে আসি, তখন ওইটাও নিউ ইয়র্ক স্টেটে এটা টেকনিক্যালি ইটস নট কল্ড এ ক্রাইম। আচ্ছা, আরেকটা আছে
আপনি ডোমেস্টিক ভায়োলেন্স হলে 1 বছর, অন্যান্য ক্রাইম হলে 6 মাস, যদি আর পুলিশের হাতে ধরা টরা না পড়েন, হ্যাঁ, তাইলে এটা বলে ACD, এডজর্নমেন্ট ইন কন্টেম্পলেশন অফ ডিসমিসাল। 6 মাস পরে এটা ডিসমিস হয়ে যাবে। তো সামহাও বিভিন্নভাবে যদি এটা ডিসমিস হয়ে যায় এবং এই লেভেলের ক্রাইম থাকে, তাহলে there is a চান্স যে আপনার এই অ্যারেস্ট রেকর্ড থাকলেও আপনি অ্যাসাইলাম পেতে পারেন বা গ্রিন কার্ড পেতে পারেন। ধন্যবাদ। ওকে, তাজসা সিয়াটল ওয়াশিংটন অল দ্য ওয়ে ওয়েস্ট কোস্ট থেকে দেখছেন, আমাদের দুজনকে সালাম দিয়েছেন, আপনাকেও সালাম, শুভেচ্ছা রইল আপনার জন্য। আর একটি প্রশ্ন, আমরা ফোনে চলে যাবো খুব দ্রুত। অনেকেই বলছেন অ্যাসাইলেম পেয়ে গ্রিন কার্ড পেয়েছিলেন, অ্যাসাইলেম গ্র্যান্টেডের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন, এখন বাংলাদেশে আছেন, উনি বলছেন এখানে ফেরত আসলে কি কোনো অসুবিধা হবে কিনা, খুব দ্রুত। হ্যাঁ, আপনার অসুবিধা হতে পারে। আপনি যদি অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ড পান, তাহলে সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আপনার ওই নিজ ভূমে যাওয়াটা আপনার অ্যাসাইলাম যেই পাওয়ার যে ক্রেডিবিলিটিটা এটা নষ্ট করে ফেলে। সুতরাং আপনি যখন ফিরবেন এবং যদি এটা রেগুলার হতে থাকে এবং এটার জন্য আপনি রেডি হয়ে আসবেন যে আপনি কেন গেলেন। হ্যাঁ, আপনি এখন আপনার মা অসুস্থ হাসপাতালে, আপনি উকিলের কথা শুনবেন না মা ডাক্তার যে বাবা আমি তোমার শেষবার দেখতে চাই, আপনি দৌড় দিবেন। তো সেইটারও বিভিন্নভাবে হয়তো উনি আপনার ওই গ্রামে গিয়ে যান নাই যেখানে আপনার প্রবলেম ছিল, আপনি শহরের কোনো এক হাসপাতালে রাতেবেলা গিয়ে মাকে দেখে, আপনি শ্বশুর বাড়িতে থেকে, নিজের বাড়িতে না থেকে, মানে বিভিন্নভাবে এটার একটা ব্যাখ্যার জন্য রেডি থাকবেন যে আপনি একটা শর্ট টাইমের জন্য, ওইদিকে আপনি 6 মাস থাকবেন, 4 মাস থাকবেন, ডাজন্ট লুক গুড। কিন্তু যদি আপনি জরুরি কাজে আপনি এবং ছোট সময়ের জন্য যান, হয়তো আপনি 1-2বার পার পেয়ে যেতে পারেন। কিন্তু অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ড নিয়ে আপনি এই যে নিজ ভূমে যাওয়াটা, ইটস এ প্রবলেম, আর করবেন না। ওকে, আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি এখানে, তার আগে আমি একটু বলে নেই, শিওর। আপনারা যারা ওই যে ধন্যবাদ দিলেন বা উনি বলছেন সিয়াটল থেকে প্রশ্ন করছে, আমি অবাক হচ্ছি না, বিকজ সঞ্চালক হচ্ছে মিস্টার হাবিবুর রহমান। আমি এতদিন পর্যন্ত ওনার এখানে ব্ল্যাক লিস্টে ছিলাম, আপনারা জানেন না কত বছর পরে ওনার অনুষ্ঠানে আমি দাওয়াত পেয়েছি। আচ্ছা, উনি অ্যাটর্নি মানুষ, ডোন্ট বিলিভ হিম, বিলিভ মি। ওকে, না আসলে স্ক্যাজুয়াল মিলছিল না, অনেকদিন আপনার সাথে ফোনে প্রায় কথা হয়, আপনি অত্যন্ত কাইন্ডলি বলেছেন, ধন্যবাদ আপনাকে। তাজুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, উনার গ্রিন কার্ড আছে, উনি 4 মাস ধরে বাংলাদেশে থাকার পর গতকালকে উনি ফেরত এসেছেন আমেরিকাতে, এবং তার অ্যাসাইলাম অফিসার তার পাসপোর্টে নিয়ে একটা স্ট্যাম্প করে দিয়েছে, স্ট্যাম্পে লেখা আছে ক্লাস ARC। প্লিজ এক্সপ্লেইন। এই আপনি কিছুক্ষণ আগে কিন্তু এর সমূহ বিপদের কথা বলছিলেন, বলুন। আচ্ছা, আমি এই মুহূর্তে অন টপ অফ মাই হেড, যেহেতু আর কিছু আমি জানি না, আমি জেনারেল একাডেমিক আলোচনা করতে পারি। জি জি। সেটা হচ্ছে, ধরেন অনেকেই, আপনি যদি ইভেন 2 মাস থেকেও দেশের থেকে ফিরেন, বাইরে থেকে ফিরেন, আপনাকে স্টপ করা যায় এবং আপনার গ্রিন কার্ড নিয়ে নেওয়া যায়। আপনি দেশে গিয়ে দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন গিয়ে, হ্যাঁ, এই জাতীয় একটা ব্যাপার। কিন্তু যদি 6 মাসের কম বাইরে থেকে যদি আপনি এখানে আসেন, তাহলে দায়িত্বটা হচ্ছে তাদের উপরে, গভর্নমেন্টের উপর, টু প্রুভ যে আপনি এইখানে অ্যাকচুয়ালি থাকতে চান না। অনেকে এরকম আছে একদম শেষ মুহূর্তে এরকম রেগুলার এসে কিছুদিন থেকে আবার দেশে চলে যান, তো ওই রকমের করতে পারে। কিন্তু যদি 6 মাসের বেশি বাইরে থেকে আসেন, তখন এটা ইজি হয়, আপনাকে তখন দায়িত্বটা আপনার উপর একটু প্রুভ যে আপনার এই দেশে থাকার ইচ্ছা আছে কি না আছে, এই জাতীয় একটা ব্যাপার। আর আপনাকে যে কোনো সময়ই আপনাকে স্টপ করে সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যেতে পারে এবং ওইখানে থেকে আপনাকে ছেড়ে দিতে পারে, ডিপোর্টেশন প্রসিডিংসে দিতে পারে, ইভেন একটা বলা হয় ডেফার্ড অ্যাকশন। রাইট। তো আমি জানি না ওনাকে কি বলা হয়। প্রোডাকশন মানে আপনি জাজকে দেখবেন, পরে একটা ডেট দিয়ে দিবে। না, ডেফার্ড অ্যাকশন হলে ওইটা জাজকে প্রথমেই না, আগে ওরা ওইখানে আর কি এত সময় নাই বা বিভিন্ন আরো ডকুমেন্টস দরকার, ওই ওদেরই, হ্যাঁ, এই যে যেমন এতদিন আমি জানি না যে চেঞ্জ করছে কিনা, ওই টার্মিনাল 8-এ JFK এর ওদের একটা অফিস আছে, হ্যাঁ, ওইখানে আমার যাইতে হবে। সাথে টার্মিনাল 4 সব জায়গায় আছে, ছোট একটি রুম আলাদা করে রাখা আছে ওখানে। এনিওয়ে, ARC আমি যতটুকু জানি, কারেক্ট মি, এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড, এটি খুব রেয়ার কেস বাই দ্য ওয়ে। আপনি যখন গ্রিন কার্ড নিয়ে আসেন, আপনার এখানে কোনো পাসপোর্টে স্ট্যাম্প করা হয় না, অন্য দেশে গেলে করবে। কিন্তু এখন যে
বর্ডার পেট্রোল যে আছে আমাদের বিসিপি সিবিপি দুঃখিত, বর্ডার কন্ট্রোল, তারা অনেকের পাসপোর্টে এই সিলটা দিচ্ছেন ক্লাস ARC। বেসিকলি ইট মিনস নাথিং, আপনার ভয় পাওয়ার কিছু নেই। এটির অর্থ হচ্ছে আপনি মানে এলিয়েন, বা আপনার পার্মানেন্ট কার্ড আছে, এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড আছে, উইচ রিয়েলি একটি শব্দার্থ যেটি তারা আমরা ব্যবহার করি, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, LRP, এখানে সেটি ব্যবহার করা হয়েছে। বাট দিস ইজ নট এ গুড সাইন। LPR, সরি না LPR, দুঃখিত, হ্যাঁ LPR, হ্যাঁ। সো LPR জায়গায় ARC ব্যবহার করে অনেকে, কিন্তু খুব রেয়ার কেস, কিন্তু খুবই রেয়ার কেস, এরকম হয় না। তো এই যে রেয়ার কেসগুলো হচ্ছে, এই জন্যই বলছি, যারা এই কিছুক্ষণ আগে বলছিলেন আপনি যে অ্যাসাইলেম করেছেন, কেন করেছেন আপনি? আপনার জীবন বিপন্ন বাংলাদেশে, আপনি জীবনের ঝুঁকিতে শঙ্কায় আছেন বাংলাদেশে, সেখান থেকে এখানে এসে অ্যাসাইলেম করেছেন, তার ভিত্তিতে আপনার অ্যাসাইলেম গ্র্যান্ট হয়েছে, তারই ভিত্তিতে আপনি গ্রিন কার্ড পেয়েছেন। গ্রিন কার্ড পাওয়ার পরে কোথায় চলে গেলেন? যেখানে আপনার জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি, আপনি মারা যেতে পারেন, সেই দেশে চলে গেলেন। আপনার কেস কিন্তু খুব লাইট হয়ে গেল, খুব পাতলা হয়ে গেল। দিস ইজ নট গুড, আপনার কেসের জন্য এটা ভালো নয়। আমরা পরবর্তী ফোনে কে আছেন সেখানে চলে যাব। হ্যালো, নাম জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি জি। আমি রাকিব বলছিলাম, বাট আমার একটা কোশ্চেন ছিল। আমি গত 31 দিন আগে ওয়ার্ক পারমিট রিনিউয়াল জন্য অ্যাপ্লাই করছিলাম। জি জি। বাট এখানের মধ্যে আমার একটা কন্টাক্ট নাম্বার, মোবাইল নাম্বার থাকছিল, আর ওইখানে আমার একটা কন্টাক্ট নাম্বার ভুল হয়েছে। এটা সমস্যা হইব কিনা? আর আরেকটা হয়েছে, প্রশ্ন হচ্ছে এই প্রসেসিং টাইমটা কিরকম ওয়ার্ক পারমিট রিনিউয়াল, এই জিনিসটাই কতদিন লাগতে পারে? উনি সাবমিট করার সময় কন্ট্যাক্ট নাম্বার ভুল দিয়েছেন ফোনের। আচ্ছা, ওইটাতে একেবারে কোনো মহাভারত সহ্য হয়ে যাবে না। আর 30 দিন হয়েছে, এটা এমন কোনো সময় না। অ্যাটলিস্ট 3 মাস যদি চলে যায় আমি অবাক হব না আর কি। ছোট্ট একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ। একজন আছেন হাসান মাহমুদ, উনি বলছেন যে আমার এক ভাই ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি একসাথে রেখেছিলেন, দুটি হারিয়ে ফেলেছেন, ওনার এটির কোনো কপিও তার কাছে নেই, কি করতে পারেন? উনি এটা ওই আবার রিপ্লেসমেন্টের জন্য উনি আবার অ্যাপ্লাই করবেন। উনি আবার অ্যাপ্লাই করতে হ্যাঁ, পারেন। এবং তখন আর সোশ্যাল সিকিউরিটি, ওনার যদি নাম্বারটা মনে থাকে, উনি ইমিডিয়েটলি নিকটস্থ সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে হ্যাঁ ওইটা রিপ্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করে দিয়ে আসবেন। হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা আপনার মনে থাকা উচিত। এলিয়েন কার্ড নাম্বার মনে থাকে না অনেক সময়। আর একটু টিপতেই আপনি ধরেন হয়তো ট্যাক্স ফাইল করেছেন, জি জি, ওইটার মধ্যে Social Security আছে, থাকবে। আপনি একটু দেখেন যে ওইটার মধ্যে আছে কিনা আর কি। কাজে আপনারা শুনলেন অ্যাটর্নি মীর মিজান তার অভিজ্ঞতার আলোকে প্রশ্নটির উত্তর দিয়েছেন। আপনি ট্যাক্স ফাইল করে থাকলে সেখানে আপনার সোশ্যাল সিকিউরিটি থাকতে বাধ্য নাম্বারটি। আরো যদি যদি আরো যদি করেন, আপনি ব্যাংকে যান, ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ। ওইখানে নিশ্চয়ই দিয়েছিলেন সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ওনাদের কাছে বলেন যে আমার একটু, হ্যাঁ, কারণ ব্যাংক অ্যাকাউন্ট তার সোশ্যাল সিকিউরিটি ছাড়া খুলবে না, তাদের কাছে ফলে অবশ্যই আপনি আছে। একটু ওইখানেও একটা খোঁজ নিতে পারেন। ওখানে বুঝিয়ে বললে হবে সেটি। ওকে, কে আছেন আমাদের সাথে ফোনে? উনি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এত সময় নিয়েন না প্লিজ। সরি, আমি যে কেমন আছেন ভাই, ভালো আছেন? জি, প্রশ্নটি করুন। জি জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার রিমুভাল অর্ডার ছিল, বাট আছে এখনো, বাট ইন দ্য মিন টাইম আমার I-360 অ্যাপ্রুভ। আমার কোশ্চেন হচ্ছে যে I-360 অ্যাপ্রুভাল এটা কি আন্ডার ঢাকা মধ্যে পড়ে, ডেপুটেশনের মধ্যে পড়ে কিনা, বা পড়লে আমার এরকম কিছু ফাই নাই I-360 অ্যাপ্রুভালের সাথে। আর সেকেন্ড হচ্ছে আমার রিমুভাল অর্ডারের জন্য পিডি রিকোয়েস্ট করা হয়েছিল, প্রসিকিউটর ডিসক্রিপশন। তো ডিসেম্বরে এটা অ্যাপ্রুভ বা গ্রান্ট হয়েছে, যে ডিএইচএস এগ্রি হয়েছে এটা রিওপেন করার জন্য। পরবর্তীতে এটা এখন ইমিগ্রেশন কোডে ফেডারেল প্লাজাতে আছে, 1.5 মান্থ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এটা কত সময় লাগতে পারে, বা এটা হচ্ছে কিনা বা হবে কিনা আমার কেসটা টার্মিনেট? গুড কোয়েশ্চেন। এই ব্যাপারে আমি জানি না 360 কোন ভিত্তিতে হলো। একটা আছে সেলফ পিটিশন, আরো বিভিন্ন ভাবে হয়। যারা 21-এর নিচে আছে, স্পেশাল জুবিনাল কেস আছে, তারপরে মানে মাননীয় সাহেবরা আছেন, মানে ধর্মীয় যারা লিডারশিপ আছে তাদের জন্য, আর মানে এই ধরনের গেল। আচ্ছা, তো ওনার যে কথাটা ইম্পর্টেন্ট কথা সেটা বললেন যে ওনার কেসটা রিওপেন হয়েছে, রিমুভাল অর্ডার এখন ওনার নাই, কেসটা রিওপেন হয়েছে, এটা একটা বড় খবর। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ওনার যে I-360 অ্যাপ্রুভাল হয়েছে, এটা একটা বেশ বড় খবর। এখন ওটার ভিত্তিতে যদি এটা নিউ ইয়র্কে হয়, যেটা ওরা করে, ওরা কেসটা টার্মিনেট করে দিবে। হ্যাঁ,
ওটা ওনার লয়ার শিওর ভালো বুঝবে। হ্যাঁ, টার্মিনেট করে দিয়ে ইউএসসিএস এর কাছে I-485 অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করবে। এই হচ্ছে ব্যাপারটা। এবং এই 360 যে অ্যাবিউজ বেস ইসের ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে, একটা বড় সুবিধার হচ্ছে উনি যদি এখানে ইলিগালিও প্রবেশ করে থাকেন তাহলেও এখানে বসে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে পারবেন। ধন্যবাদ। আমি ফোনে চলে যাব আবারও, কিন্তু ইব্রাহিম খলিল, আপনি জিজ্ঞেস করছেন যে আসলে আপনি বলতে চাচ্ছেন যে অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে থাকলে অন্য কোনো দেশে যেতে পারবেন। ইয়েস, অ্যাবসলুটলি আপনি যেতে পারবেন। সাথে সাথে আরেকটি ছোট প্রশ্ন উত্তর করে একটু যদি অ্যালাউ করেন আমাকে, অ্যাবসলুটলি পারমিশন নিয়ে যেতে হবে আর কি, ওই যে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যেতে না, হবে। উনি বলছেন গ্রিন কার্ড আছে। ও, green card আছে। হ্যাঁ, গ্রিন কার্ড আছে। জি। কাজে জি। মানে অ্যাসাইলামের মাধ্যমে পেয়েছেন, বাংলাদেশটা আপনার জন্য বিপজ্জনক। যদি আপনি আপনি বাংলাদেশে আপনি থাকেন, ইন্ডিয়া যান, যে কোনো আপনি জায়গায়। নেপাল যান, হ্যাঁ। ওখানে ফ্যামিলিকে আনান, হ্যাঁ, ওভাবে it's দেখাশোনা easy। করেন। আচ্ছা, গোলাপ হোসেন বলছেন যে গ্রিন কার্ড নিয়ে আমেরিকার বাইরে 180 দিনের বেশি থাকলে কোনো সমস্যা হবে কিনা, যেটা আমরা আলোচনা করছিলাম একেবারে। জি, দ্য আনসার ইজ ইয়েস। বাকিটা আপনি কাইন্ডলি একটু ওই যে আমাদের পেছনে যে আমরা আলাপ করেছি। আচ্ছা, আমি ছোট করে বলে দিচ্ছি, আমি আর মিরমিজান, অ্যাটর্নি মিরমিজান, আমরা আলাপ করছিলাম অনুষ্ঠানের আগে। 180 দিন আপনি অ্যালাউড এটির জন্য। এর বেশি দিন যখন থাকবেন তাহলে আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে। অনেক সময় মানুষ পার পেয়ে যান, এর মধ্যে ফেরত আসেন। ইয়াস, প্লিজ, কারেক্ট। মানে পারমিশন নিয়ে যেতে হবে যদি 1 বছরের বেশি থাকতে হয়। কারেক্ট। আর যদি 6 মাসের বেশি থাকেন তাহলে স্টিল আপনি আসতে পারবেন, কিন্তু আপনাকে প্রশ্নের রেডি থাকতে সম্মুখীন হবে হতে হবে, হ্যাঁ। যে যে আপনার এইখানে থাকার অ্যাকচুয়ালি ইচ্ছা আছে কিনা। হ্যাঁ, আরেকটা প্রবলেম হবে সিটিজেনশিপের সময়, ওই রেসিডেন্সি এটা নষ্ট হয়ে Continuous গিয়ে residency। আবার 4 বছর 1 দিন পরে মানে প্রবলেম হবে আর কি। সেটা কথা। প্রবলেম হবে। সো 180 দিন কিন্তু 6 মাস, লম্বা সময়। কিন্তু আপনাকে যখন পারমানেন্ট রেসিডেন্সি দেওয়া হয়, আপনার কিন্তু এখানে থাকারই কথা। ইউ আর পার্মানেন্টলি রেসিডেন্ট হিয়ার, নট ইন সাম আদার কান্ট্রিজ। সো আপনাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আর পারমিশন নিয়ে গেলে তো আপনি পারমিশন নিয়ে গেছেন, এটি আলাদা কথা। পারমিশন নিয়ে যারা যাচ্ছে না তার জন্য কিন্তু এটি কিন্তু মানে সমস্যার ব্যাপার। ওকে, কে আছেন ফোনে আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, জি বলুন। জি, আমার কোয়েশ্চেন হলো, আমার মেয়ে ইউএস সিটিজেন, আমি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করেছি। আমার মেডিকেল হয়ে গেছে, ওয়ার্ক পারমিট এগুলো চলে আসছে। সো বেসিক্যালি আমার কোয়েশ্চেন হলো, আমার একটা ছেলে আছে হু ইজ 15 ইয়ার্স ওল্ড। তো ওরও ভিজিট ভিসা আছে, ও আমেরিকা আসছিল বাট চলে গেছে, আমি এখন বর্তমানে বাংলাদেশে আছে। এখন যদি ও এখানে স্টাডি করতে চায়, পাশাপাশি কাজ করতে চায় লিগেল ওয়েতে, তাইলে ওর কি করতে হবে? বা যদি স্টাডি করতে চায় ওইটা কিরকম এক্সপেন্সিভ হবে? দ্যাটস ইট। জি, ধন্যবাদ। অনেকেরই এই প্রশ্ন থাকতে পারে। এটা মোর দ্যান লিগ্যাল কোশ্চেন আর কি। মানে নর্মালি যেটা হয় হ্যাঁ, যে উনিও যদি চলে আসে, হ্যাঁ, পারছেন। উনিও যদি চলে আসে বা দেশে কেউ নেই, এই বাচ্চাটাকে কে দেখবে? হ্যাঁ, এবং এটা শুধু মেয়ে না, ছেলের ক্ষেত্রে একই ক্ষেত্রে প্রযোজ্য। এই বাচ্চাটাকে কে দেখবে? কিন্তু একটা কথা মনে রাখবেন, ইমিডিয়েট রিলেটিভ কেসে কোনো ডেরিভেটিভ নাই। মানে যদি সে আপনি সিটিজেন, আপনি আপনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করলেন, এই এক পিটিশনে ওই ভাইয়ের বউ, বাচ্চা কাচ্চা সব এক পিটিশনে আসবে। কিন্তু এই যে মেয়ে আপনার জন্য পিটিশন করেছেন, সিটিজেনের বাবা মা, স্পাউস, চিলড্রেন আন্ডার 21 আনম্যারিড, এই যে গ্রুপটা, এরা কোনো প্রেফারেন্স ক্যাটাগরি নাই, তাদের কোনো ওয়েটিং পিরিয়ড নাই, তারা ইমিডিয়েট রিলেটিভ গ্রুপ। এই গ্রুপে মানে ওই যে ভাই, সে আর কোনো ডেরিভেটিভ স্ট্যাটাস নিয়ে আপনার সাথে আসতে পারে না। কি আপনার জন্য অ্যাপ্লাই করলো? কিছুদিন আগেও আমি এরকম একটা ঘটনা দেখেছি যে বাবার জন্য অ্যাপ্লাই করেছে যে মা ওর সাথে চলে আসবে। নো, ওই মার জন্য আলাদা অ্যাপ্লাই করতে হবে। এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট এন্ড মানে এই ক্ষেত্রে হ্যাঁ, মানে প্রতিটা অ্যাপ্লিকেশন আলাদা, প্রতিটা মানুষের জন্য, প্রতিটি ব্যক্তির জন্য। দুঃখিত। জি, আরো বলবো ওই যে ওই বাচ্চার ব্যাপারে। অবশ্যই সে এইখানে স্টুডেন্ট ভিসায় এসে পড়তেই পারে এবং ন্যাচারালি এটা বেশ এক্সপেন্সিভ। এটা আমার মনে হয় এই অনুষ্ঠানে আর যাওয়ার দরকার নাই। খুব সংক্ষেপে, কোন কলেজে উনি পড়বেন, কোথায় টিউশন দিবেন, কত তার টিউশন হবে, থাকা খাওয়ার খরচ, সবকিছু ডিপেন্ড করছে উনি কি বিষয়ে পড়াশোনা করবেন, কোন কলেজে যাবেন। এই প্রতিটি কলেজের টিউশন ডিফারেন্ট। মেডিকেলের জন্য একরকম, ইঞ্জিনিয়ারিং এর জন্য আরেক রকম, সাধারণ পড়ালেখার জন্য আরেক রকম। কাজে এটি আসলে ব্যাপক আলোচনা দরকার, আরেকদিন আমরা আলোচনা করব। একটি প্রশ্ন খুব দ্রুত দিয়ে দিব। সালমা সাকি উনি বলছেন যে উনার মাই কোয়েশ্চেন ইজ G-2221 ডকুমেন্টস কোথায় আপলোড করতে হবে? এনভিসিতে নাকি ঢাকা এম্বাসিতে? কোথায় দিব আমি? আবার বলুন। G-221
ডকুমেন্ট, অ্যাডিশনাল ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছে হয়তো তাদের কাছে। কথাটা হচ্ছে এটা আপনি কোথায় ই করছেন, মানে যদি এটা আপনি বাইরে থাকেন, আপনি কনসুলার প্রসেসিং এর মাধ্যমে যাচ্ছেন, তখন সমস্ত কিছু প্রথমে এনভিসি, ন্যাশনাল ভিসা সেন্টারে হ্যাঁ। যখন আপনি প্রথমে 325 টাকা দিলেন, 120 টাকা দিলেন, তারপর DS 260 করলেন, ওই সব সিভিল ডকুমেন্টস দিবেন, ওই জাতীয় বোধহয় কোনো একটা ব্যাপারের নিয়ে উনি কথা হচ্ছে, তখন এটা ন্যাশনাল ভিসা সেন্টারের হ্যাঁ, ব্যাপার। সালমান শাহকে আশা করি আপনি প্রশ্ন পেয়েছেন। প্রিন্স, আপনি প্রিন্স স্যামুয়েল প্রিন্স, আমি আপনার আসলে খুব দ্রুত, উনি অ্যাপ্লাই করেছেন সিটিজেনশিপের জন্য সেপ্টেম্বরে এই গত বছর, এখনো অপেক্ষা করছেন ইন্টারভিউ স্কেজুলের জন্য। সাধারণত কত সময় লাগতে পারে? এটা এমন কোনো সময় না যে আপনার খুব ভয় পাওয়ার কিছু আছে, Right. এগুলো কথা। ওকে, সো আমাদের ফোনে আরেকটা কে আছেন আমাদের সাথে ফোনে? সালামু আলাইকুম হাবিব ভাই, আমি আলবানি থেকে শাহাদাত বলতেছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলুন। আমার জন্য প্রশ্নটা দুইটা প্রশ্ন ছিল আমার, খুবই খুব দ্রুত, খুব গুরুত্বপূর্ণ, দ্রুত। কারণ আমার সামনে আমার সিটিজেনশিপ পরীক্ষা। তো আমার প্রশ্ন হলো, আমি যখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করছি তখন ওইখানে একটা প্রশ্ন থাকে, হ্যাভ ইউ এনি ক্রাইম ফর, মানে আমি কোনো ক্রাইম করছি কিনা। তো আমি ওইখানে নো দিয়েছিলাম, কিন্তু আমি পরে রিয়েলাইজ করছি আমি তো বাই বর্ডার ক্রস করে আসছি, তাহলে সেটা কি এস এর পর্যায়ে পড়ে কিনা। দ্বিতীয় প্রশ্ন, যেহেতু আমার সামনে ডেট পড়ছে, দ্বিতীয় প্রশ্ন, আমি ওই দিন দ্বিতীয় প্রশ্ন। ইন্টারভিউটাতে কি করতে পারি। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা, আমি অ্যাপ্লাই করার পরে আমি আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ইউটার্ন নিতে গেছি, আমাকে পিছন থেকে মেরে দিছে। তো আমি ওই দিন ওটা কি বলতে পারি, যেহেতু ওটার এখনো রেজাল্ট আসে না, আমি এখানে নেগোসিয়েট করার জন্য জি। পড়ে গিয়ে ওটা জমা দিয়ে আসছি, বাট আমাকে কোনো এখনো রেজাল্ট হ্যাঁ, দেয় না। that's a মানে traffic আমি accident. দিব নাকি দিব। বুঝতে পেরেছি, সেটা নিয়ে আপনি উদ্বিগ্ন, বলুন। যে আমি কি বলতে পারি আর কি ইন্টারভিউ ডেট। এখনই শুনবেন। আপনি প্রথমে গিয়েই আপনি কিছু বলতে পারেন যে আমি এখানে কিছু এডিট করতে চাই এবং আমার একটা ব্যাখ্যা আছে। আপনার যেহেতু এইগুলো হয়ে গেছে অলরেডি, সেখানে আপনি বলেন যে আমার এই ব্যাপারে একটু ব্যাখ্যা আছে, আমি না করেছিলাম, কিন্তু আমি এই কারণে। নর্মালি তারা ক্রিমিনাল রেকর্ড ওই হিসাবে দেখে, বর্ডার ক্রসিংটা ওটা ওইভাবে দেখে না, কিন্তু তারপরও এখন যে I-485-এর প্রশ্ন এইভাবেও আছে, ইনক্লুডিং ইমিগ্রেশন ভায়োলেশন। হ্যাঁ, তো আমি জানি না সেটার মধ্যে আপনি নো দিয়েছেন কি না, কিন্তু আপনি প্রথমেই গিয়ে আপনি বলে দেন, আপনার কোনো সমস্যা হবে না। আপনি ওইখানে বলে দেন যে আপনি এখানে আমার একটু ভুল আছে, আপনি ওইখানে ওইটা কারেক্ট করে, তারা লাল কালিতে কারেক্ট করবে, আপনাকে হয়তো বলতে পারে যে এখানে ইনিশিয়াল দিয়ে দেন, দ্যাটস ইট। দ্বিতীয় প্রশ্ন, ওনার ট্রাফিক অ্যাক্সিডেন্টের ব্যাপারটি। আমি ওটা বুঝতে পারি না যে কি ওনার ব্যাপার। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন উনি মনে করছেন এটিও কি ক্রিমিনাল অফেন্সে পড়ে যাবে কিনা, উনি না। শুড হি বি কেয়ারফুল অ্যাবাউট দিস অর শুড হি টেল দেম, মানে এটাই চিন্তা ভাবনা আসলে। না, হ্যাঁ, এটি ইমিগ্রেশন জড়িত কোনো ব্যাপার নয়। একটি প্রশ্ন খুব লম্বা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এই প্রশ্নটি এখন চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে, আপনি শুক্রবার সন্ধ্যের দ্য ভিউজ অনুষ্ঠানে থাকার চেষ্টা করবেন লাইভে। আমি প্রশ্নটি নিয়ে রেখেছি রফিকুল ইসলাম, সেখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের সময় শেষ হয়ে গেছে। যারা দেখছেন এখন, যারা শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনার এই যে বর্তমান পরিপ্রেক্ষিতে আপনার যদি কোনো পরামর্শ থাকে বা অ্যাডভাইস থাকে, সেটি আপনি শেয়ার করতে পারেন তাদের সাথে। আপনারা ভালো থাকবেন। পরিবারের সবাই আপনাকে নিয়ে উদ্বিগ্ন, আপনার এটা বুঝতে হবে যে ওনাদের প্রতি আপনার কিছু দায় দায়িত্ব আছে। আমি প্রথম থেকে যেই কথাগুলো বলেছি, আপনার বেসিক কাগজপত্রগুলো সাথে রাখবেন, ফোনটার সাথে রাখবেন, এবং আপনার যদি অ্যাসাইলাম জাতীয় কোনো ব্যাপার থাকে, এটার মেইন জিনিস যেটা, সেটা বলবেন যে আমার দেশে যেতে ভয় আছে। হ্যাঁ, আপনি কোনো কাগজে সাইন করবেন না যে আমার লয়ারের সাথে কথা বলে নিতে হবে, আর 2 যে আমি একজন জাজের সামনে যেতে চাই। এই কথাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি অনেক সময় তারা ট্রিক করে ভলান্টারি ডিপার্চার করে আপনাকে পাঠিয়ে দিতে চেষ্টা করবে। আপনি ওটা আপনি নিজে বুঝবেন যে আপনি কি চান। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আপনিও আমাদের সাথে থাকার জন্য আপনাকে মিরমিজান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।